আজকে কিন্তু জামাত খোলাখুলিভাবে বলে ফেলেছে যে তাদের নির্বাচনী প্রস্তুতি শেষ। তার মানে যতই আন্দোলন হোক না কেন, আন্দোলন করবে দাবি আদায়ের জন্য, হইলে ভালো, না হইলে যে নির্বাচনে যাব না এইটা কিন্তু জামাত করবে না। জামাত এর থেকেও কঠিন পরিস্থিতির মধ্যে নির্বাচনে গেছে। মনে আছে সেই এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন বিএনপি নির্বাচনটা বর্জন করলো, তখন কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আরেকটা দল নির্বাচনে গেল, কোনটা? জামাত ইসলাম। তো জামাত সেই 86-এ সম্ভবত, 86-এ নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগকে সাথে করে। তখনও কিন্তু তারা বলতে পারতো যে না, বিএনপি যেহেতু যায়নি আমরাও যাব না, না তারা গেছে। জামাত অলওয়েজ নির্বাচনমুখী দল। এইটা একটা ভালো জিনিস যে জামাতকে মানে যেহেতু ইসলামী নামটা আছে গায়ে, মনে হইতে পারে এরা কি ইসলামী শাসনতন্ত্র চালু করবে, শরিয়া আইন চালু করবে, এরকম কিন্তু কথাবার্তা হয়। কিন্তু জামাত কিন্তু অলওয়েজ চেষ্টা করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অংশ নিতে এবং চলতে। তাদের একটা সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের সময় তারা সঠিক সিদ্ধান্ত নেয়নি। এইটা যদি তাদের এখনো সংশোধনের সময় আছে, এটা যদি তারা কারেকশন করে আর যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা রাজনীতিটা, তাদের যেই যাত্রাটা সেটা যদি অব্যাহত রাখে, সেটা ভালো হবে। যাক, আমি অন্য একটা বিষয় আলোচনা করি যে দেখেন, আমি বারবার বলি জামাত কিন্তু অত্যন্ত সংগঠিত দল। জামাত একটা আদর্শ ভিত্তিক দল, এটা বাস্তবতা, এটা স্বীকার করতেই হবে। জামাতকে কেউ বলতে পারবে না জামাত দুর্নীতিবাজ, জামাত অন্যায়কে প্রশ্রয় দেয়, সেটা কিন্তু বলা যাবে না। মোটা দাগে বিচ্ছিন্নভাবে কিছু হচ্ছে, এটা সত্য। এবং জামাত বিএনপি জোট সরকারের সময় কিন্তু ভালো, তাদের যে দুইজন আলী হাসান মুজাহিদ এবং মতিউর রহমান হিজাবী যে দুটি মিনিস্ট্রি চালিয়েছে, সেই দুটি মিনিস্ট্রির মধ্যে কিন্তু দুর্নীতির কোনো আলামত পাওয়া যায়নি। ফলে এটা একটা ছোট্ট একটা সিমটম। বড় আকারে যদি তারা ক্ষমতায় আসতে পারে, তাহলে হয়তো তারা সত্যিকার অর্থে তাদের কে আরো জাজ করা যাবে। তখন বোঝা যাবে যে আসলে জামাত কতখানি ভালো নাকি মন্দ। এখন রীতিমতো তারা একটা ইমেজ তৈরি করেছে, বিএনপির প্রচলিত ধারার যে রাজনীতি, সেই রাজনীতির বিপরীতে তারা খুব কৌশলের সাথে এগুচ্ছে। এটা অনেকেই মনে করে যে না, জামাতকে ভরসা করা যায়, যেহেতু একটা শূন্যতা আছে, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টিও কোণঠাসা, সব মিলে এখন খুব দ্রুত তারা সেকেন্ড পজিশনে চলে আসছে। আগে তাদেরকে 3 নম্বরে বা 4 নম্বরে অবস্থান করতে হতো, এখন কিন্তু সেই পজিশনটা নেই। যাই হোক, যে কথাটা মিয়া গোলাম পরওয়ার আজকে আনুষ্ঠানিকভাবে বলেছেন, সেটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত 300 আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। এতদিন তারা বলেছে যে তারা 200 আসনে প্রার্থী ঠিক করে আছে, 100 আসনে করেনি। এবং যেটা অনেকে বলেন যে তারা এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে, কিন্তু ইসলামী সবগুলো দল আনতে পারেনি, হেফাজতকে তারা আনতে পারেনি। হেফাজত সম্ভবত বিচ্ছিন্ন থাকবে অথবা বিএনপির সঙ্গে জোট করতে পারে বা সমঝোতা করতে পারে, কিন্তু তারা জোটের মানে তাদের সাথে যারা নির্বাচন করবে তাদেরকে অনেক বড় অফার দিয়ে রেখেছে। জামাতের সেদিন বাংলা ট্রিবিউনে যে রিপোর্টটা প্রকাশ হয়েছে যে তারা 43টা আসনে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে আগের নির্বাচনে। কিন্তু গত 15 বছরের মধ্যে ভোটারদের মনন পরিবর্তন হয়েছে, তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা কি একেবারে যদি মানে দুই গুণ বা 3 গুণ মাত্রায় যদি হয়, তাহলে 43কে যদি 3 গুণ করা হয়, তাহলে তো মানে প্রায় ক্ষমতার কাছাকাছি। সেই পর্যায়ে যেতে পারবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে আছে। কিন্তু সেইটা মাথায় রেখেই কিন্তু জামাত গত 3-4 মাস আগে থেকেই কিন্তু তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের কোনো আপত্তি নেই। জুনে হলেও আপত্তি নেই, ফেব্রুয়ারিতে হলেও আপত্তি নেই। কিন্তু জামাত যতই আন্দোলনের কথা বলুক, পিআরের কথা বলুক না কেন, বাস্তবে তারা জানে যে যেহেতু প্রধান একটি দল বিএনপি রাজি না, সুতরাং পিআর এটা ইন্ট্রোডিউস করতে পারবে না। সুতরাং ওই দাবিটা থাকবে। জামাত নিজেরা যদি ক্ষমতায়ও আসে, তারপরেও তারা ইন্ট্রোডিউস করবে কিনা আমার সন্দেহ আছে। তখন হয়তো অন্য রাজনৈতিক যুক্তি সামনে এসে দাঁড়াবে। কিন্তু আপাতত তারা পিআর টিআর ওইগুলি মাথায় রাখেনি। তারা প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে অন্তত 200 আসনে তারা প্রার্থী কিন্তু ঘোষণা করেছে। ভাবা হচ্ছিল যে ওই 100 আসনটা বোধহয় শরিকদের জন্য রাখা হচ্ছে। এখন আজকে যে তথ্যটা যে 300 আসনেই
প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। আর আজকে কেবল সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা প্রাথমিক তালিকা তৈরি করছে, ফলে সেই তুলনায় একটু পিছিয়ে আছে। অবশ্য বিএনপি আর জামাত এক না, বিএনপি একটা বিরাট অর্গানাইজেশন, তার প্রতিটা জায়গায় হচ্ছে 8-10 জন করে প্রার্থী, সেখান থেকে বাছাই করা মানে বলা সহজ, বাস্তবে সেটা প্রয়োগ করা কঠিন। তিনি বলছেন নির্বাচনকে সামনে রেখে সংগঠন যখন যাকে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার ব্যাপারে আমাদের মানসিকতা তৈরি থাকতে হবে। আমরা আমাদের ভাইকে জয় করা নাই, আমরা আমাদের আন্দোলনকে বিজয়ী করার জন্য ত্যাগ স্বীকার করতে হবে। মানে জামাত অনেক বেশ ইতিমধ্যে চমক দিয়েছে, তারা বলেছে যে তারা মানে নির্বাচিত হলে তাদের এমপিরা গাড়ি বাড়ির এই সুবিধাগুলো নেবে না। এগুলি ভালো, মানুষ এই সমস্ত আত্মত্যাগ বা উদারতা বা নিঃস্বার্থ অবস্থানটাকে সমর্থন করে, এটা একটা ভালো কৌশল। এই কৌশলের বিপরীতে দেখতে হবে যে বিএনপি কোন কৌশল নিয়ে এগোয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।